আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে যে দেখে আসলাম ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার কি জিনিস? আমরা যে ডেটাগুলোকে রাখবো এটার একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমরা কতভাবে রাখতে পারি? বিভিন্ন ভাবে। অ্যারে, ট্রি, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, গ্রাফ, এইভাবে ডেটাগুলোকে রাখতে পারি। এখন ডেটাগুলোকে রাখার জন্য অবশ্যই অ্যালগোরিদম দরকার হবে। ডেটাগুলোকে দিয়ে কাজ করার জন্য আবার অ্যালগোরিদম দরকার হবে। এই জন্য আমাদের অ্যালগোরিদম পড়তে হয়। তারপরে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তো প্রথমে আমরা দেখলাম ডেটা স্ট্রাকচারের কিছু বেসিক কিছু অপারেশন ছিল। এরপরে আমরা অ্যারে দেখে আসছি, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল। তো এখানে আমি প্রবলেম নিয়ে আলোচনা করছি। আর 1, 2, 3 ডাইমেনশনাল গুলো এগুলো সি তে বুঝাই আসছি, এই জন্য আর এখানে বেশি বিস্তারিত পড়াই নেই। এরপরে আমরা দেখলাম কি, এরপরে দেখলাম হচ্ছে, দাঁড়াও ওগুলোকে অ্যাড করে নিই আগে। আচ্ছা, এরপরে আমরা দেখছি হচ্ছে লিঙ্ক লিস্ট। তার আগে অবশ্য দেখছি যে কিভাবে অ্যারেকে মেমরির মধ্যে উপস্থাপন করতে হয়, কৌশলগুলো দেখে আসছি। লিঙ্ক লিস্ট দেখলাম, লিঙ্ক লিস্ট কত প্রকার, লিঙ্ক লিস্টে কিভাবে অ্যালগোরিদম রাখতে হয়, লিঙ্ক লিস্টে মানে লিঙ্ক লিস্টে কিভাবে ডেটা রাখতে হয় তার অ্যালগোরিদম দেখলাম। কত ভাবে আমরা ডেটা রাখতে পারি, শুরুতে, শেষে, মাঝখানে, কোনো নোডের পর, এই টপিকগুলো দেখে আসছি। এরপরে আমরা লিনিয়ার সার্চ এর অ্যালগোরিদম দেখলাম, বাইনারি সার্চ এর অ্যালগোরিদম দেখলাম, লিনিয়ার অ্যারে অ্যালগোরিদম দেখে আসছি। স্ট্যাকার কিউ এটা সহজ, এটা বাদ দিয়ে আসছিলাম, এটা তোমরা পারবা। তো স্ট্যাক কিউ তোমরা অবশ্যই দেখবা, আমার পিডিএফ এ থাকবে, ওটা দেখে দেখে নোট করে নিবা, তাহলেই হবে। তো এখন আমরা নতুন আর একটা সাবজেক্ট দেখবো, ডাটা স্ট্রাকচার আর অ্যালগোরিদমের পরে আসলে ডেটাবেস পড়ানোর কথা ছিল। তো ডেটাবেসটা পরে একটু দেখাবো, এখন আপাতত ডেটা কমিউনিকেশনটা দেখাই, কারণ ডেটাবেসটা ওই আর একটা ব্যাচের সাথে অ্যাড করে দিব তোমাদের আর কি। এই জন্য আপাতত ডেটা কমিউনিকেশনটা শেষ করে দেই। এটা পারবা, এটা অন্যান্যর সাথে একটু রিলেটিভ রিলেটেড আছে, কিন্তু অতটা না। এটা আগে কোনো সাবজেক্ট গুলো না দেখলেও কোনো সমস্যা নাই। তো এটা আসলে আমাদের চতুর্থ অধ্যায়, এই বই এখনো এডিট করা বাকি আছে। ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। তো ডেটা কি জিনিস এটা আর এখানে বলতেছি না, স্মলেস্ট ভ্যালু, এটাকে দিয়ে আমরা কাঙ্ক্ষিত আউটপুট বের করতে পারি না, জাস্ট একটা ক্ষুদ্র ভ্যালু, যাকে বাংলায় আর কোনো কিছু পাওয়া যায় না। বাট ইনফরমেশনের ক্ষেত্রে এই ডেটা খুব একটা ইম্পর্টেন্ট। তাহলে কমিউনিকেশনটা কি জিনিস? আমরা তো ডেটার প্রকারভেদ পড়লাম, জানলাম, আমরা জানি ডেটার টাইপ বিভিন্ন প্রকার হতে পারে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ডেট, টেক্সট, এগুলো হতে পারে, এগুলো আমরা দেখে আসবো এবং অনেকেই জানি। তাহলে এখন আমাদের জানা দরকার হচ্ছে কমিউনিকেশনটা কি জিনিস। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ করা। তো কিসের মাধ্যমে যোগাযোগ করব? ডাটার মাধ্যমে। এখন যেই ডাটার মাধ্যমে যোগাযোগ করব সেটাই তখন হয়ে যাবে ডেটা কমিউনিকেশন। তো ডেটা কমিউনিকেশন হতে গেলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়াকে মেনটেন করতে হয়, অর্থাৎ কিছু জিনিস থাকতেই হবে। যেমন তুমি বিল্ডিং বানাচ্ছ, তোমাকে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট জিনিস হাতে নিয়েই নামতে হবে বিল্ডিংটা বানানোর জন্য, বা বিল্ডিং বানানোর জন্য এই এই ক্রাইটেরিয়া বা এই জিনিসগুলো থাকা দরকার। যেমন তোমার জায়গা দরকার হবে, ইট, সিমেন্ট, বালি, এটা দরকার হবে, রডের দরকার হবে, মিস্ত্রি দরকার হবে, টাকা পয়সার দরকার হবে, এই জিনিসগুলো লাগবে। তো ঠিক তেমনি তুমি যে ডেটা কমিউনিকেশন করতে চাচ্ছ, আমরা কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং পরে আসতেছি। ও আর একটা ভালো কথা বলতে ভুলে গেছি, 3টা বেসিক টিউটোরিয়াল আছে, অনেক লম্বা সময় বুঝাইছি ওখানে, দেখে নিবা। ডেটা কমিউনিকেশন আর নেটওয়ার্কিং আমি ওখানে একটু ফার্স্ট টু লাস্ট ধরার চেষ্টা করছিলাম। এই প্রথম প্রথম তো না, আসলে তিনটা তিনটা টিউটোরিয়াল অবশ্যই দেখবা।
বেসিক কনসেপ্ট 1, 2 and 3 এটা দেখবা, সময় নিয়ে দেখবা, সময় লাগবে কিন্তু। 3টা টিউটোরিয়াল মনে করো সর্বোচ্চ কত হবে, আর 45 মিনিট হবে, কিন্তু দেখে নিবা, খুব কাজে লাগবে যে আসলে আমরা ডেটা কমিউনিকেশন যে করতেছি কেন করতেছি, বা কম্পিউটার নেটওয়ার্কিং এর ভিতরে আসতেছি কেন আসতেছি, তাহলে আমার এই পড়াগুলো খুব সহজে ধরতে পারবা। তাহলে দেখো, প্রথমে আমরা কি করলাম, ডেটাটাকে দিয়ে আমরা আদান প্রদান করব। আদান প্রদান করাটা কি বলতেছে, কমিউনিকেশন, মানে যোগাযোগ করব। তো যোগাযোগ করতে গেলে আমার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, পারে আর কি। তার মধ্যে একটা বলতেছি, এটা কয় প্রকার, 3 প্রকার: ডেটা কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক কমিউনিকেশন। টেলিফোন দিয়ে যে কাজগুলো করতেছি সেটা, আর একটা ডাটা কমিউনিকেশন, সরাসরি আমি তোমাদের বাসায় গিয়ে কথাবার্তা বলে আসলাম যে এখন তোমাদের পরীক্ষা হবে না, পরবর্তীতে পরীক্ষা নিব, এই যে বাসায় গিয়ে বলে আসলাম বা ডাটার মাধ্যমে উপস্থাপন করলাম, এটাই ডেটা কমিউনিকেশন। আর ইলেকট্রনিক মানে আমরা মেইল ইউজ করলাম, এখন জুম প্ল্যাটফর্ম ইউজ করতেছি, এই ধরনের কমিউনিকেশনের মাধ্যমেও আমরা ডাটাগুলোকে কি করতে পারি, পাস করতে পারি। তাহলে এখন ডাটা কমিউনিকেশন কাকে বলে, টেলিকমিউনিকেশন কাকে বলে, ইলেকট্রনিক কমিউনিকেশন কাকে বলে, যেটা আমি বললাম সেগুলোই বললাম, যেমন নিউজ পেপার, অনলাইন নিউজ পেপার। তো এখন প্রকারভেদ দেখলাম, এখন আমাদের দেখতে হবে হলো, যেটা কমিউনিকেশনের ভিতরে বললাম না যে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া থাকবে, কি কি জিনিস থাকলে, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে, তোমাকে কিন্তু এগুলো বুঝে নিতে হবে। কোশ্চেন গুলো পড়ে পড়েই বিভিন্ন ভাবে আসুক না কেন, তুমি যখনই কোশ্চেনটা দেখতেছো পারতেছো না, তখনই তুমি খেয়াল করবা যে এই কোশ্চেনটা কোথায় থেকে দিছে। এগুলো যদিও আগে বলছি, ধরো ডেটা কমিউনিকেশন টাইপের কোশ্চেনই দিছে, কিন্তু তুমি বুঝতে পারতেছো না, তখন তুমি বুঝবা যে না, এটা ডেটা কমিউনিকেশনের ভিতরেই আছে। তো আমার যদি উপাদান বের করতে বলে, তাহলে আমি অবশ্যই বুঝবো যে না, ডেটা কমিউনিকেশন করার জন্য কার কার দরকার, হেল্প দরকার। যাদের যাদের হেল্প ছাড়া আমি এগুলো কমিউনিকেশন কমপ্লিটলি করতে পারবো না, এই তাদেরকে বলবো হচ্ছে মেইন স্ট্রিম বা মেইন এলিমেন্ট বা মেইন ফোকাসটা তাদের উপরে ফেলবো। তাহলে এখানে ডেটা কমিউনিকেশন এক এক বইয়ে এক এক রকম ভাবে পাবা। কেউ একটু বাড়িয়ে বলছে, একটা কি পার্ট বানায় আবার 3টা পার্ট করছে, আর কেউ বা সংক্ষেপেই বলছে, অথবা কোনো জায়গায় অনেক কিছু নাও দিতে পারে, 2-1টা নাও দিতে পারে। তো কোনো সমস্যা নাই, যে বইয়ে যেরকম পাবা সেভাবে নিয়ে নিবা। কিন্তু মূল বেসিক কিছু জিনিস থাকে আমাদের, সেগুলো জানতেই হয়। বেসিক কিছু আমাদের ফান্ডামেন্টাল কিছু এলিমেন্ট থাকে, যেটা থাকতেই হবে। এগুলো থাকলেই ধরে নিবি যে হ্যাঁ, তুমি জানো যে ডেটা কমিউনিকেশনের জন্য কি কি দরকার হয়। প্রথমত সোর্স বা সেন্ডার বা ট্রান্সমিটার, মনে রাখবা একই জিনিস। এরপরে প্রাপক, ডেস্টিনেশন বা রিসিভার। এগুলো কেন এই সিরিয়ালে দিছি আমি সব এইখানে বলে আসছি, কিন্তু বেসিক 1, বেসিক 2, বেসিক 3-তে একটু কষ্ট হলেও দেখে নেবে একবার। আমার আসলে পড়াইতে মানে পড়াবো, যে পড়ানোর ক্ষেত্রে যেন সুবিধা হয়, এই জন্য ওই টিউটোরিয়াল গুলো আমি আগে করাই আসছি। আর টিউটোরিয়াল গুলো সব দিতেছি না, বিভিন্ন কারণে দিতেছি না, না হলে এতদিনে টিউটোরিয়াল সব আপ করে দিতাম। তো যাই হোক, এখন দেখো, প্রথমে আমার অবশ্যই উৎস দরকার। তারপরে আমি পাঠাবো কিভাবে, হাতে হাতে গিয়ে পাঠাবো, নাকি মেইলে পাঠাবো, নাকি টেলিফোনের মাধ্যমে কমিউনিকেশন করব। এরপরে আমি কি আসলে ইনফরমেশনটা দিতে চাচ্ছি, যেটাকে আমরা মেসেজ বলতেছি। এরপর আমি যে মেসেজটা তার কাছে পৌঁছাই দিলাম, আদৌ সে পেলো কিনা সেটা আমাকে জানতে হবে, এটাকে ফিডব্যাক বলতেছে। আর এই প্রোটোকল সম্বন্ধে যাদের ধোঁয়াশা আছে, তারা অবশ্যই অবশ্যই 2 নাম্বার মনে হয় মেবি বেসিকে আমি বলছি প্রোটোকল জিনিসটা কি, ওখানে একটু লম্বা করে বুঝাইছি। তো প্রোটোকল হলো নিয়ম। তুমি তোমার মনের মতো করে মেসেজ পাঠাই দিলে হবে না। তোমার খুব গুরুত্বপূর্ণ একটা পার্সোনাল একটা, মনে করো ডাটা, মনে করো তুমি তোমার বন্ধুর কাছে পাঠাই দিছো, এটা এখন তুমি আর একজন বান্ধবী পেয়ে এখন আর একটা বন্ধুর কাছে দিছো, তাহলে হবে, নিয়ম ভঙ্গ করলো না? ওকে বলছে যে না, তুমি আমার এই বন্ধুর কাছেই তুমি পাঠাবা, ও করলো কি, মাঝখানে নিয়ে আরেকজনের কাছে দিল। তার মানে নিয়মটা তাকে ভাঙানো যাবে না। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এরকম আমরা যখন কমিউনিকেশন করব, এরকম অনেক কিছু নিয়ম থাকবে, যেই নিয়মগুলো তোমাকে ফলো করতেই হবে, না করলে হবে না, যেটাকে আমরা বলতেছি প্রোটোকল। আর যাকে পাঠাবো সে হলো ডেস্টিনেশন বা প্রাপক। তো এই জিনিসগুলো জাস্ট এখানে বলে রাখছি, তোমরা পারবা, এগুলো জানো। আমাদের মেইন আসলে এখান থেকে কোশ্চেন আসে, এই টপিক গুলো আসে। হ্যাঁ, বুয়েটে দিবে না এই কোশ্চেন গুলো, বুয়েটে দেয় না। দিলেও একটু ঘুরাই পেঁচাই দিবে, হয়তো বা কিছু এক্সাম্পল দিয়ে বলবে কোনটা প্রোটোকলের মধ্যে পড়তেছে, কোনটা সোর্স, কোনটা ডেস্টিনেশন, এগুলো বলতে পারে।
মানে টিক দিয়ে দেখাইতে হবে। আর পিএসসি তে আসার চান্স আছে, বা অন্যান্য জায়গায়, বিশেষ করে যখন তোমরা স্কুল কলেজগুলোতে ইনস্ট্রাক্টর হিসেবে, বা ইনস্ট্রাক্টর তো না, জুনিয়র ইনস্ট্রাক্টর বা ডেমনস্ট্রেটর বা ল্যাব অ্যাটেন্ডেন্স তো হবে না, যাই হোক ওই পদে করার দরকার নেই, তবে না থাকলে করে ফেলিও, চাকরি না থাকলে করবা। তো ডেটা কমিউনিকেশনের কিছু মৌলিক কিছু বৈশিষ্ট্য থাকে, ডেলিভারি বলে। দেখো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাকুরেসি, খুব মনে রাখবে কিন্তু, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। ইংরেজিগুলো একটু দেখার চেষ্টা করবো, আমি যদিও ওখানে বাংলা দিছি। ফান্ডামেন্টাল, তো অবশ্যই তুমি যে কেউ কিছু বললা? আচ্ছা, ডাটা কমিউনিকেশনের জন্য তোমার কিছু বৈশিষ্ট্য থাকবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। এটা নট শুধু ডুয়েটের এডমিশনে আসছে যে এরকম না, এগুলো ইম্পর্টেন্ট। এখন ডেলিভারিটা দেখতে হবে যে তোমার ঠিক মতো ডেলিভারি দিতে পারছো কিনা, অ্যাকুরেসি কতটুকু। তুমি দশটা মনে করো তুমি মেসেজ থ্রো করছো, কিন্তু 10টা আসেনি, কল ড্রপ করছে। তুমি 10 জনকে কল দিলা, ফর এক্সাম্পল তুমি বাসায় কল দিছো, তোমার আব্বুর সাথে কথা বলতেছো, এখন কল ড্রপ, কল যাওয়ার মধ্যে আবার ড্রপ হয়ে গেছে, 5বার ট্রাই করার পরে একবার পাচ্ছ, তাহলে কি তুমি ওই সার্ভিসটা নিবা? হ্যাঁ নিবা, যদি তোমার ওটার কোনো বিকল্প না থাকে তখন নিবা। কিন্তু যদি দেখো যে না, অন্য একটা বিকল্প আসছে, একবার ডায়াল করলেই কলটা রিসিভ হয়, তখন তুমি কিন্তু ওই আগের আর সার্ভিসটা নিবা না। তো অবশ্যই তোমাকে এখানে অ্যাকুরেসিটা ফলো করতে হবে, যে অ্যাকুরেসি কেমন। আবার টাইমলেস, মনে করো কল বাজতেছে তো বাজতেইছে, মানে কল ঢুকতে আগে, তোমরা তো আগে দেখো না এগুলো, টেলিফোনে যখন কল দিতে হইতো তখন এক জায়গা থেকে আরেক জায়গায় লিঙ্ক করে দিত, ওখান থেকে আবার আরেক জায়গায় লিঙ্ক করতো। অর্থাৎ তুমি বিদেশে যখন কল করতে যাইতা, তোমার শুধু লিঙ্ক করতেই মনে করো 5 মিনিট 10 মিনিট চলে যেত। তারপরে ওই বিদেশে যে থাকতো, সে ওখানে আবার দাঁড়ায় থাকতো অন্য এক জায়গায়, টেলিফোন টেলিফোনের দোকান থাকতো ওখানে, সে ওখানে এটা রিসিভ করতো। অর্থাৎ একটা টাইম নিত, ওই টাইমের পরে তোমাদের সেশনটা শুরু হতো। তো এখন এই জন্য টাইম লাইন্স এটাও দেখতে হবে, যে তুমি যথাসময়ে কলটা ধরতে পারছো কিনা, বা এটাকে কমাইতে পারতেছো কিনা। এটা অবশ্যই তোমার একটা ইফেক্টিভ হবে যদি তুমি যথাসময়ে, ধরো 5 সেকেন্ড পরেই তোমার কলটা রিসিভ হওয়ার কথা, লস হচ্ছে না। তুমি জাস্ট, আমরা এখন কল দেওয়ার পরে সর্বোচ্চ কয় মিনিট দেরি করি, ধরো 1 মিনিট, রিং বাজতেছে, এখন দেখা গেছে যে যে কোনো কল 1 মিনিট না, আরো একটু টাইমটা একটু কমাই দিছে, যে না আমি যখনই কল দিব তখনই কলটা ধরবে। যদিও এটা হয়তো বা তোমাদের কাছে মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব, আমি তো বাইরেও থাকতে পারি। না, এটা আগে কিন্তু এরকম হইতো না। মানে আমি যে এক্সাম্পলটা দেখাইতে চাইতেছি, মানে বুঝাতে চাচ্ছি, যে তুমি আগে বাইরে কোথাও কল দিতে, ধরো আগে ঢাকা থেকে রংপুরে কল দিতে গেলেও তোমাকে 3-4 বার পয়েন্ট ঘুরে ঘুরে এসে তারপরে কলটা তোমাকে কানেক্ট করে দিত। যেমন আমাদের অফিসে এরকম ছিল আগে, এখন নাই। পিএবিএক্স সিস্টেম আর কি, টেলিফোন লাইনের সিস্টেম। কেউ যদি কল দিত, আগে যাইতো হচ্ছে স্যারের সহকারীর কাছে, তখন ওনাকে বললো যে ডিডি স্যার আছেন বা অমুক স্যার আছেন, বলতো যে হ্যাঁ আপনি একটু হোল্ড করেন। করার পরে করতে কি, জাস্ট সুইচটাকে সুইচ করে দিতে। আমি যদিও এখনো দেখি নাই এটা, কিন্তু শুনছি যে আমার এখানে এই কাজগুলো করতো, কারণ ওই এক্সিস্টিং সিস্টেমটা আর নাই, না হলে আমি ওটা খুব ভালো মতো বলতে পারতাম। কিন্তু এগুলো আমরা পড়ানোর স্যার সময় মোবাইল করছি। মোবাইল মোবাইল কাস্টমার সার্ভিসের মতো স্যার। হ্যাঁ, এরকমও হতে পারে ঠিক, কিন্তু এটা আমি একদম লাইভ দেখতাম আর কি এখানে এসে। তো আমি আসার আগে, কিছুদিন আগে এটা বন্ধ হয়ে গেছে, তারপরেও আমি চেষ্টা করছিলাম আরেকজন সহ, যে এটা আবার আমরা স্টার্ট করি। স্টার্ট করলে কি হবে, ধরো আমার বাসায় ল্যান্ডলাইন থাকবে, আমি অফিস থেকে কথা বলতে পারবো। অথবা কেউ একজন ধরো আমাকে কল দিছে অফিসে, আমি নাই, তখন আমার বাসায় ল্যান্ডফোনে কল দিবে। তো ঠিক এই এই জিনিসটা আর কি তোমার এখানে বলতেছে হচ্ছে টাইম লাইন্স। আর একটা হচ্ছে জিটারটা কি জিনিস আসলে, দেখো ডেটা প্যাকেটকে গন্তব্যে পৌঁছাতে সময়ের বিভিন্ন ভেরিয়েশন হয়, ইহাই মূলত জিটার নামে পরিচিত। ধরো অনেক সময় তোমার ডেটা পাঠাইতে, অর্থাৎ চ্যানেলের মধ্যে খুব জ্যাম আছে, খুব জ্যাম, স্লো হবে, তখন অবশ্যই অবশ্যই ডেলিভারিটা কি হয়ে যাবে, দেরি হবে। মানে পৌঁছানোর সময়টা কখনো কম লাগবে, কখনো একটু বেশি লাগবে, কখনো আরো বেশি লাগতে পারে। তো এই যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটাকেই মূলত বলতেছি জিটার। তো
তাহলে আমাদের একটা ভালো কমিউনিকেশন হতে গেলে কি হওয়া দরকার? এই জিটারের পরিমাণটা অবশ্যই কম হওয়া দরকার। যত ভেরিয়েশন কম হবে তত ভালো। মনে করো এখন একবার দিছে হচ্ছে আমি 5 সেকেন্ডের মধ্যেই আমি কলটা রিসিভ করতে পারছি, এখন 5 মিনিটের মধ্যে মনে করো ফর এক্সাম্পল। আর পরে দেখা গেছে আমি 20 মিনিট পরে কল ডায়াল করলাম, বিজি, বা আমার বলতেছে আপনি একটু হোল্ড করেন, ওর পরে আরেকজন বলতেছে হোল্ড করেন। তো যত আমার কমবে তত আমার জন্য কি হবে? ভালো হবে। ডেলিভারিটা যখন আমি একবারে শিওর হতে পারবো যে হ্যাঁ আমার কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যাকে ডেটাটাকে পাঠাইতে চাচ্ছি তার কাছে ডাটাটা পৌঁছে গেছে, তাহলে আমি বুঝবো যে এই টাইপের কমিউনিকেশনটা আমার হচ্ছে কি ফেইথফুল বা কোয়ালিটিফুল বা ইফেক্টিভ। আচ্ছা, ঠিক আছে, এটা শেষ, এটা দেখে নিবা একটু। সহজ জিনিস, ডেটা ট্রান্সমিশন কাকে বলে? ওই ডেটা ট্রান্সমিশন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করার প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন বলে। এটা কয় প্রকার? অ্যানালগ ট্রান্সমিশন, ডিজিটাল, সিরিয়াল ট্রান্সমিশন। ভালো করে খেয়াল করবা, কিন্তু এগুলো কিন্তু সব বইয়ে কিন্তু এইভাবে গুছানো নয়, এমন এমন ভাবে দিয়ে রাখছে তোমার, মানে তুমি পড়তে গিয়ে কনফিউজড হবা। যদিও মুখস্থ করে পরীক্ষায় আসলে কোনটা দিবা বুঝতেছো না, দেওয়া দরকার একটা, দিতেছো আর একটা। যেমন অ্যালগোরিদম গুলো ম্যাক্সিমাম সমস্যা হবে। লিনিয়ার লিনিয়ার অ্যালগোরিদমের সলিউশনটা দিয়ে দিবা লিনিয়ার সার্চের অ্যালগোরিদমের মতো দিয়ে দিবা, অর্থাৎ ধরতে পারবো না। অথবা একটা অ্যালগোরিদমের কিছু অংশ আর একটা অ্যালগোরিদমে ঢুকে যাবে। তো ব্যাপারটা এখানেও তাই, তো তোমরা এগুলো পড়ে নেবে, এই জন্য কিন্তু আমি এগুলো লিখছি, নাহলে কিন্তু লিখতাম না। আর ডেটা ট্রান্সমিশন মেথড দেখো, প্রথমে আমরা কি করলাম? ডেটা ট্রান্সমিশন করলাম। ডেটা ট্রান্সমিশন করার জন্য আমাদের কি কি দরকার সেটা আমরা জানলাম। এরপরে আমরা দেখলাম যে কি কি মৌলিক বিষয়গুলো থাকতেই হবে। দেন কি করলাম? যে ডেটা ট্রান্সমিশনটা কত ভাবে করতে পারি আমি। এবার আসতেছি কি মেথড, ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ। এরপরে আসতেছি কিন্তু মেথড। মেথড মানে কি? আমরা ফাংশন পড়ে আসছি, ফাংশনকে জাভাতে মেথড বলতেছে। তো মেথড মানে হচ্ছে কার্যপ্রণালী, প্রিন্সিপাল। কত উম, কোন কোন ওয়েতে বা কোন কোন উপায়ে আমরা এই ট্রান্সমিশনটা করতে পারি। একটাকে বলতেছি অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস আর আইসোক্রোনাস। তো সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস খুব ইম্পর্টেন্ট, কিন্তু বাট এখানে মনে রাখতে হবে ডেটা ট্রান্সমিশনের মেথড। এখন যদি তোমাকে বলে ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ লেখো, তুমি এটা আবার দিও না, এটা দিলে কিন্তু হবে না। তোমাকে যদি বলে যে পদ্ধতি কত প্রকার, তখন এটা দিবা। আর এমনিতে যদি বলে ডেটা ট্রান্সমিশন কাকে বলে, কত প্রকার বা কত ভাবে ডেটা ট্রান্সফার করা যায়, তখন এই অ্যান্সারটা হবে কিন্তু। আর অবশ্যই এইটা পড়বা, এটা লাগবেই। এটা যদি পড়ো তাহলে তুমি সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস কাকে বলে সংজ্ঞা দিতে পারবা, সুবিধাটাও দিতে পারবা। আর পার্থক্য তো এটা পড়বাই। তো আমরা একটু পার্থক্যটা দেখে এটা শেষ করে দিই। যে পার্থক্যটা দেখো, যে যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিঙ্ক্রোনাস বলে। আর এখানে কি হয়? একটা প্যাকেটে সংরক্ষণ করে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা ব্লক করে, যেটাকে আমরা বলতেছি সিঙ্ক্রোনাস। আর এখানে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, অর্থাৎ একটার পরে একটা ক্যারেক্টার যাবে, তারপরের ক্যারেক্টার। আর এখানে স্টোরের দরকার হয়, কারণ আমি ওই ডেটাগুলোকে একটা প্যাকেট আকারে করে রাখছি, প্যাকেটগুলোকে রাখতে হয়, সেই জন্য আমার এখানে স্টোরেজ দরকার হয়। আর এটা ট্রান্সমিশন গতি অনেক কম, এটা স্বাভাবিক। এখানে একটা ক্যারেক্টার একবারই যাবে, আর এখানে একসাথে মনে করো একটা ওয়ার্ড চলে গেছে, মনে করো উই লিভ ইন বাংলাদেশ। আগে আগে ডাব্লু যাবে, তারপরে ই যাবে, দেন তারপরে স্পেস যাবে, তারপরে এল যাবে। কিন্তু এখানে মনে করো আমরা কি করলাম? উইটাকে একটা প্যাকেটে বিভক্ত করলাম, উই এর পরে একটা স্পেস, এই তিনটা ক্যারেক্টার মিলে একটা প্যাকেট তৈরি করলাম। তাহলে প্যাকেটটা একসাথে গেলে তিনটা ক্যারেক্টার যাবে না? আর এখানে তো তিনবারে তোমাকে তিনটা ক্যারেক্টার পাঠাইতে হবে, তাহলে এর গতিটা কম হবে না? আর এর গতিটা বেশি হবে। আর এর দক্ষতা অবশ্যই কম হবে, দক্ষতা তো কম হওয়াটাই স্বাভাবিক। আর এর দক্ষতাটা বেশি হবে। এখানে হলো যে স্টার্ট আর এন্ড বিটের কোনো প্রয়োজন হয় না, কারণ আমি জানি একটা ক্যারেক্টারের পর একটা ক্যারেক্টারই আমি প্রিন্ট করতেছি, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু এখন যদি বলি যে উই লিভ ইন বাংলাদেশ, আমি একসাথে ভাগ করলাম পাঁচটাকে ভাগ করে মনে করে রেখে দিলাম, এখন কোনটার পরে কোন ভাগটা হবে, এই জন্য আমাকে স্টার্ট এবং এন্ড বলে দিতে হবে। সেই জন্য এখানে আমাকে অতিরিক্ত স্টার্ট এবং এন্ড বিটটা দরকার হয়। আর পরপর দুটি ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী সময় সমান হয় না। যেমন ধরো তুমি আগে উই পাঠানোর সময় ডাব্লু ই, এই দুইটা ক্যারেক্টার পাঠাই দিছো 1 সেকেন্ড পর পর। স্পেস পাঠানোর সময় দেখা গেছে 2 সেকেন্ড দরকার হচ্ছে ওয়েটিং টাইম। তারপরে লিভ এল পাঠাইতে গেলে দেখা গেলো যে না, ওখানে 0.5 সেকেন্ড
আমাদের লিভ করতে হয় বা ওয়েটিং করতে হয়। তো এই ওয়েটিং টাইমটা প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে একরকম হয় না, বাট এখানে একরকম হয়। আমরা যেমন উই লিভ ইন বাংলাদেশ এই মেসেজটাকে 5টা ব্লকে ভাগ করলাম, যেটাকে আমরা প্যাকেট বলতেছি। 5টা ব্লকে বাজারে যাই না, আমরা বাজারে যাওয়ার পরে কেনাকাটা করি না, প্রত্যেককে কি একটা করে ব্যাগ দেয় না? ওই এক একটা ব্যাগই মনে করো প্যাকেট, প্যাকেট করে দেয় না সবকিছু। ধরো 3-4টা জিনিস একসাথে একটা কাগজের বা পলিথিনের প্যাকেটে দিয়ে দেয়। প্যাকেট মানে কি, একসাথে ওর ভিতরে অনেক কিছুই আছে, প্যাকেটের ভিতরে অনেক কিছুই থাকে। তো ঠিক তেমনি তাই এখানেও এই প্যাকেট গুলোর মধ্যবর্তী সময় কে কতক্ষণ ওয়েট করবে এই সময়টা ফিক্স করা থাকে, যে 5 সেকেন্ড পর পর প্যাকেটের কাজ হবে, তো 5 সেকেন্ড পর পরই হবে। তো এটা হলো আমাদের অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের পার্থক্য। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে প্রকারভেদ। কি প্রকারভেদ? ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ, কিন্তু কার উপর বেস করছে? মেথডের উপরে। তো এখন তাহলে আমরা এইটুকু জানি যে আইসিনক্রোনাসটা কি জিনিস। এটা হচ্ছে জাস্ট একটা উন্নত ভার্সন। কার? সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস কোথায় দেখলাম? এই যে এটা, এই পদ্ধতিতে, সরি এটা দেখলাম। তো এখানে আমরা প্যাকেট পাঠাই দিছি ব্লক আকারে। তাহলে এই পদ্ধতিতে পরপর দুটি ব্লক এর মধ্যবর্তী বিরতির সময় প্রায় 0 একক করার চেষ্টা করা হয়। যেমন রিয়েল টাইম ডেটা ট্রান্সফারে এটা ব্যবহার হয়। আমরা একটা অসুবিধা ছিল আমাদের এখানে সিঙ্ক্রোনাসে, একটু অসুবিধা ছিল যে একটা প্যাকেট পাঠানোর পরে একটু ওয়েট করতে হয়, এই ওয়েটিং টাইমটা ফিক্স থাকে, ধরো 5 সেকেন্ড। কিন্তু আমরা এখন আইসোক্রোনাসে দেখলাম যে না, আমরা ওই 5 সেকেন্ডও রাখবো না, এটাকে 1 সেকেন্ডের কাছাকাছি অথবা 0 করার কাছাকাছি নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের আইসোক্রোনাস। তাহলে এখানে আমি এই জন্য বিস্তারিত বলতেছি বারবার যে ডেটা কমিউনিকেশনের প্রকারভেদ কিন্তু 3 প্রকার আছে। এটা হচ্ছে এক প্রকার দেখলাম, আর এটা আরেক প্রকার। এখন আরো আরেক প্রকার দেখবো। এবার আসতেছে ডেটা ট্রান্সমিশনের মোডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন কত প্রকার। দেখো, ট্রান্সমিশন মোড, আর ওটা হচ্ছে মেথড, আর ডেটা কমিউনিকেশন কত ভাবে করা যায়। ডেটা কমিউনিকেশন 4 ভাবে করা যায়, এটা দেখে আসলাম। ডেটা ট্রান্সমিশনের মেথড গুলো কি কি সেটা আমরা দেখলাম। তিন তিন প্রকার: সিনক্রোনাস, আইসোক্রোনাস, আর হচ্ছে অ্যাসিনক্রোনাস। এবার দেখবো যে ডেটা ট্রান্সমিশনের মোডটা কি, মোড গুলো কত ভাবে করা যায়। এটা তিন ভাবে করা যায়: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এগুলো জানোই, আমাকে বলার দরকার নাই। তারপর আমি জাস্ট যাতে তোমরা উলট পালট না করো, একটা যেন আরেকটার সাথে না যায়, এই জন্য বলতেছি। তো ডেটা কমিউনিকেশনের সুবিধা আর অসুবিধা কি এটা পড়ে নিবা, এগুলো সব থিওরিটিক্যাল। আর আমরা যে কমিউনিকেশন করতেছি, তো কমিউনিকেশন করার জন্য কমিউনিকেশন কে করতেছে? আসলে আমরাই করতেছি। কার হেল্প নিতেছি? ডিভাইসের হেল্প নিতেছি। ডিভাইসটা কি? আসলে ওয়ান কাইন্ড অফ হার্ডওয়্যার। তা হার্ডওয়্যারকে তোমাকে ইন্টারেক্টিভ করতে গেলে সফটওয়্যার দরকার হবে। সফটওয়্যার দরকার হবে। এখন এই কমিউনিকেশন করার জন্য কোন কোন ধরনের সফটওয়্যার দরকার হয় সেগুলো আমরা এখানে একটু দেখে নেবো। তোমরা একটু দেখে নিও, কোনো এক সময় যদি দরকার হয় দিয়ে দিই। যেমন নেট মিটিং, ভাইবার, ইমো। আমার থেকে তো তোমরা ভালো জানো এগুলো। ঠিক আছে, এখন আমরা দেখবো যে আমরা যে কমিউনিকেশন করতে চাচ্ছিলাম, কমিউনিকেশন করতে গেলে কি কি এলিমেন্ট দরকার হতো আমাদের? সেন্ডার বা সোর্স, এই তো এখানে দেখে আসছি। তো এরপরে কি দেখবো? মিডিয়াম। এই মিডিয়ামে এখন আমরা আসছি। এগুলো কিন্তু খুব ধারাবাহিক ভাবে লেখা আছে, একটার পর একটা কিন্তু সিকোয়েন্স আকারে লিখে রাখছে। উলট পালট করবো না, তাহলে সিলেবাস অনেক বড় হবে, মাথায় আর ধরতে পারবো না, ইজি বিজি লাগবে। তাহলে এখন আমরা কোথায় আসলাম? কমিউনিকেশন মিডিয়াতে আসলাম। যে কমিউনিকেশন করার জন্য আমার অবশ্যই মাধ্যম দরকার। এই মাধ্যমটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ওয়্যার্ড মেথড বা ওয়্যার মেথড বলো, যেটাই বলো না কেন। আর একটা হচ্ছে ওয়্যারলেস মেথড, তার বিহীন। আর একটা হচ্ছে তার দিয়ে। এই তো। তো তার বিহীনের মধ্যে কি কি থাকে? রেডিও ওয়েভ থাকে, মাইক্রোওয়েভ থাকে, ইনফ্রারেড, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, স্যাটেলাইট। এগুলো কিন্তু একটু খেয়াল করবা। এটাকে আরো একভাবে বলা যায় গাইডেড, আনগাইডেড। আনগাইডেড কিন্তু আনগাইড, আমি তোমাকে গাইড করতে পারতেছি না, মানে ওয়্যারলেস, ওকে তো আর আমি গাইডেড করতে পারবো না। আর ওয়্যার্ড, ওয়্যার্ড মানে একদম গাইড করলাম, তাকে আমি ডেডিকেটেড করলাম, যে ওকে যে কোনো সময় আমি নিয়ন্ত্রণ করতে পারবো। আর এটাকে কেবল মিডিয়া বলে, এটা বুঝবা। তবে বাউন্ডলেস
আর বাউন্ডলেস মানেও কিন্তু আসলে তারবিহীন মানে ওয়্যারলেস মিডিয়াম। কোশ্চেনে কিন্তু বাউন্ডলেস মিডিয়াম দিয়ে রাখছে বা আনগাইডেড দিয়ে রাখছে, তুমি বুঝলাই না যে আনগাইডেড কি জিনিস, সেজন্য এগুলো দিয়ে রাখছে। তো রেডিও ওয়েভটা কি জিনিস, আমরা তো এখন রেডিও মনে হয় শুনি না। তো রেডিও দেখবা যে রেডিও বিভিন্ন জেলাগুলোতে টাওয়ার আছে, এই টাওয়ার গুলো দিয়ে আসলে কি করে ফ্রিকুয়েন্সি ট্রান্সফার করে, এই ফ্রিকুয়েন্সি ট্রান্সফারের মাধ্যমে আমাদের স্টেশন গুলোতে সিগন্যাল আসে, সেই সিগন্যাল গুলোকে আবার কি করে ব্রডকাস্ট করে, মানে ছেড়ে দেয় টোটালি ওই রিজিয়নের মধ্যে। আর এক একটা টাওয়ারের ভিতরে প্রায় দেখা যায় যে ধরো 10 কিলোমিটার চারপাশ দিয়ে একটা বৃত্তর ব্যাসার্ধ মনে করো 10 কিলোমিটার, তাহলে এরকম এরিয়া জুড়ে ওই সিগন্যালটা পাবে। এবং ক্লায়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা রেডিওতে গান শুনছি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো শুনছি, তারা কিন্তু আবার এখানে এন্টিনি দিয়ে সেটাকে রিসিভ করি। তো এই ধরনের মিডিয়ামটাকে আমরা বলবো হচ্ছে তারলেস, সরি ওয়্যারলেস মানে তারবিহীন। আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কোনটা, এটা আরো বড় বড় ওয়েভ, স্যাটেলাইটের মতোই আর কি। আর ইনফ্রারেড, এটাও অবশ্যই তার ছাড়া। এটাতে কি করবে, জাস্ট দুটো ডিভাইস থাকবে, সেন্সর থাকে আসলে। এই সেন্সর গুলোকে ডিটেক্ট করে, সেন্স করে, করার পরে সিগন্যাল গুলোকে ট্রান্সমিট করে। এবং এটার দূরত্বগুলো খুব কাছাকাছি হয়, যেমন ধরো রিমোট দিয়ে তুমি টিভি দেখতেছো, তারপরে মাউস 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 মাউসের ক্ষেত্রে অবশ্য ব্লুটুথ হয়, ধরো মাউসের এখন তার নাই, তার ছাড়া মাউস আছে না, কিবোর্ডও তো তার তার ছাড়া আছে। তোমাকে করতে হবে কি, ইউএসবি একটা পোর্টে জাস্ট ব্লুটুথ একটা ডিভাইস আছে, ইউএসবির মতো, পেন ড্রাইভের মতোই মনে করো সামনটুকু, ওটা দিতে হবে। আর দেন তোমার মাউসটা দিয়ে কাজ করাইতে হবে। মাউসের ভিতরে আবার ওটাকে যাতে চিনতে পারে সেরকম একটা ক্ষুদ্র একটা পোর্শন থাকে। আর এগুলো আমরা বিস্তারিত দেখবো। আমরা কিন্তু এখন প্রথমে দেখলাম যে হচ্ছে সেন্ডার রিসিভার, এখন দেখতেছি মিডিয়ামের ভিতরে কয় প্রকার আছে, দুই প্রকার, একটা ওয়্যার্ড, ওয়্যারলেস। এখন ওয়্যার্ড এর ভিতরে কি কি আছে, প্রথম দেখো কোএক্সিয়াল কেবল, মানে হচ্ছে আমাদের ডিশের লাইন আমরা যারা আগে ব্যবহার করছিলাম, এখন ফাইবার অপটিক কেবল ইউজ করে ডিশের লাইন গুলোতে। আগে যে কেবল গুলো ব্যবহার করতো সেগুলোকে আমরা বলছিলাম কোএক্সিয়াল কেবল। এটা কয় প্রকার, দুই প্রকার, থিক নেট আর থিন নেট। এরপরে আসছে কি টুয়েস্টেড, পেঁচানো, পেঁচানো কেবল। এই পেঁচাই কেন, পেঁচাইলে কিছু নাইকুইস্ট থিওরি আছে, তোমরা পড়ছো কিনা আমি যদিও এখানে নিয়ে আসিনি, আমরা বিএসসি তে পড়ি। যত বেশি পেঁচাবে তত বেশি নয়েজের পরিমাণ কমে যাবে, ডিস্টরশনটা কমে যাবে। তো এজন্য আমাদের এই তারগুলো পেঁচানো থাকে, টুইস্ট। হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবল। এটা কয় প্রকার, দুই প্রকার, শিল্ডেড এবং আনশিল্ডেড। আনশিল্ডেড যেটা সেটা ওপেন, এখানে একটু নয়েজ থাকে, আর যেটা শিল্ডেড সেটাতে আরো নয়েজ কমে যায়। আর লাস্টে এরপরে আসতে হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো কোএক্সিয়াল কেবল কি, এগুলো দেখে নিবা, একটু দেখলে ইনশাল্লাহ পারবা। ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা অবশ্যই দেখবা, আর ফাইবার অপটিক কেবলের গঠনটা পড়বা। এটা আসে যে ফাইবার অপটিক কেবলের গঠনটা কি, এখানে দেখবা তিনটা অংশ থাকে এর। একটাকে বলতেছি কোর, আর একটা বলতেছি ক্ল্যাডিং, আর একটা হচ্ছে জ্যাকেট। এগুলো একবার করে পড়লেই পাবা ইনশাল্লাহ। এবার আমাদের মেইন যে বিষয়গুলো থাকে, যেগুলোতে আমরা উলট পালট করি বেশিরভাগ ক্ষেত্রে, যে ওয়্যার্ড মিডিয়ামের মধ্যে অনেকগুলো ওয়্যার্ড আছে, যেমন দেখলাম টুয়েস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, কোএক্সিয়াল কেবল। তাহলে এই কেবলগুলোর মধ্যে আমাদের সুবিধা অসুবিধা আছে না, আমরা সব জায়গায় কেন এগুলো ব্যবহার করতেছি না, কোএক্সিয়াল কেবল ব্যবহার করতেছি না কেন? যেমন ফাইবার অপটিক কেবলের অনেক বড় সমস্যা আছে। কি সমস্যা আছে, আমি রাতের বেলা গিয়ে এখন আমি আমার সার্ভারে কাজ করতে পারবো না, কারণ ফাইবার অপটিক কেবল একে কাটার জন্য যে যন্ত্র দরকার ওটার দামই হলো 3.5 লাখ টাকা। আবার ওটা কাটার জন্য তোমাকে দক্ষ হইতে হবে। আবার তুমি যখনই লাগতেছে তখনই তুমি তাকে জোড়া দিতে পারতেছো না। যেমন আমার এক রুম থেকে আরেক রুমে আমি লাইন নিয়ে যাবো ফাইবার অপটিক কেবল, তখন মনে করো যে আমাকে পেন্ডিং অবস্থা থাকতে হবে, যে পরের দিনে লোক নিয়ে আসবো, তারপরে ঠিক করব। আর তাহলে টুয়েস্টেড পেয়ার হলে কি হবে, আমি জাস্ট একটা কানেক্টর নিবো আর লাগাই দেবো, শেষ না, সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে। তাহলে সুবিধা অসুবিধা আছে না? অবশ্যই সুবিধা অসুবিধা আছে। তো ফাইবারে কেন আমরা দিতেছি, ফাইবারে দিতেছি এর জন্য, যখন আবার ডিস্টেন্সটা দূর হয়ে যাচ্ছে তখন ডেটাটা যেন স্লো না হয়। যেমন আমি যদি কথা বলি, হয়তো বা যদি আমরা ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে কথা বলতেছি, এটা সুবিধা হলো যে আমার সিগন্যাল গুলো কখনো স্লো হচ্ছে না। কিন্তু যদি ফেস টু ফেস কথা বলতাম, তো যারা মনে করো পিছনে বসতাম তাদের কাছে কি হতো, সাউন্ডটা কমে যাইতো। তো এটা এখানেও ঠিক তাই, সিগন্যালের একটা পাওয়ার থাকে, একটা সোর্স থাকে, একটা রেঞ্জ থাকে, যত বেশি যাবে, যত দূরে যাবে তত কমতে থাকবে।
তত কমতে থাকবে। তো এখন যদি আমি টু স্টেট পেয়ার কেবল যদি ইউজ করি তো অনেক দূর হয়, তখন কি হবে, কমে যাবে। সেই ক্ষেত্রে আবার আমার অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল এটা খুবই ইফেক্টিভ। তো এই সুবিধা অসুবিধাগুলো পড়তেই হবে, কারণ বর্ণনাও দিতে পারবা, পার্থক্যও দিতে পারবা, কারণ যে কোনো না কোনো একটা পার্থক্য দিয়ে দিতে পারে বা সুবিধা দিয়ে দিতে পারে। এজন্য তোমরা এগুলো একটু বুঝে বুঝে পড়বা। যে আমরা প্রথমে ছিলাম কোথায়, কমিউনিকেশনের ভিতরে ছিলাম, এরপরে কি করলাম যে আমরা মিডিয়ামে আসলাম। কমিউনিকেশন করতে গেলে মিডিয়াম দরকার, মিডিয়ামের মধ্যে দেখলাম যে দুই প্রকার মিডিয়াম আছে। মনে রাখবা যে রেডিও, রেডিও অথবা টিভি, এটা মনে রাখবা যে এটা হচ্ছে ওয়্যারলেস। হ্যাঁ, রেডিও বা টিভিটা তোমাকে পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই তোমার বাসায় কারেন্ট দরকার হয়, মানে ওয়্যার্ডের দরকার হচ্ছে, কিন্তু বাট সিগন্যালটা কিন্তু তোমার কারেন্ট দিয়ে আসতেছে না। সিগন্যালটা আসতেছে কিন্তু তোমার টোটালি হচ্ছে কি দিয়ে, ফ্রিকুয়েন্সি দিয়ে আসতেছে, মানে ওয়্যারলেস দিয়ে আসতেছে। তো এইটুকু মনে রাখবে। এরপরে আসবো হচ্ছে ওয়্যার্ড। ওয়্যার্ডের ভিতরে প্রথম চিন্তা করবো ডিশেল লাইন, তারপরে চিন্তা করবো হচ্ছে আমরা ক্যাট 6 যেটা ইউজ করি বা ক্যাট 5, সেই তারটার কথা। তারপরে মনে করবো হচ্ছে ফাইবার অপটিক কেবল। তাহলে এলোমেলো হবে না, মাথায় বসে যাবে। তো এগুলো দেখে নিবা। তো টু স্টেটের মধ্যে দুই প্রকার আছে, শিল্ডেড এবং আনশিল্ডেড। এদের মধ্যেও পার্থক্য আসে, বৈশিষ্ট্য আসে, সুবিধা আসে। তো যে কোনো একটা পড়বা, একটা পড়লেই পার্থক্য বলে দিতে পারবা। এবার আসি আমরা কোএক্সিয়াল কেবল কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে থিক নেট আর একটা থিন নেট। কোএক্সিয়াল কেবল আমরা কিন্তু এখন ইতে আসলাম, ডিশেল লাইনে। তাহলে আমরা ফাইবার অপটিক কেবল দেখলাম, কোএক্সিয়াল কেবল দেখলাম, টু স্টেট পেয়ার কেবল দেখলাম। এবার কোথায় আসবো, ওয়্যারলেস মিডিয়াম। এই ওয়্যারলেস মিডিয়ামের মধ্যে দেখো কি কি জিনিস আছে। ইনফ্রারেড ট্রান্সমিশন মিডিয়াম, এটা খুবই অল্প। আর একটা হচ্ছে লেজার ট্রান্সমিশন মিডিয়াম, ন্যারো ব্যান্ড রেডিও ট্রান্সমিশন মিডিয়াম। ধরো ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে আমাদের আশেপাশে বর্ডার এলাকায় সেগুলো পাওয়া যায়, কিন্তু ঢাকায় কিন্তু সেগুলো আর ধরে না। রেডিও ধরো আমাদের FM রেডিও বা এই ধরনের অনেক কিন্তু প্রাইভেট চ্যানেল আছে যেগুলো অনুষ্ঠান পরিচালনা করে। ইন্ডিয়ায় কিন্তু আমাদের এই ঢাকা থেকে সম্প্রচারটা কিন্তু অনেক সময় FM রেডিও কিন্তু আমাদের রংপুরে কিন্তু পায় না। মেবি মেবি আগে পাইনি, এখন পায় কিনা আমি জানি না, মানে এত ডিস্টেন্স কাভার করে না। তো এই এই ধরনের কিছু ন্যারো আছে আর কি। আর এটা হচ্ছে স্প্রেড স্পেকট্রাম, ছড়াই ছিটিয়ে যাবে। আর মাইক্রোওয়েভ আর স্যাটেলাইট, আমরা যে স্যাটেলাইট গুলো দেখতেছি ঠিক এটা এই মাইক্রোওয়েভের একটা প্রকারভেদ হয়ে আসবে আর কি। তো রেডিও ওয়েভ দেখো, রেডিও ওয়েভের একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের উপর ভিত্তি করে আমরা তাকে রেডিও ওয়েভ বলবো। আবার রেঞ্জের উপর ভিত্তি করে তাকে আমরা মাইক্রোওয়েভ বলবো। এরপরে কি বলবো, টেরিস্টেরিয়াল, আসলে এটা তোমরা জানো কিনা জানি না। এই মাইক্রোওয়েভের ভিতরেই আসলে আমাদের এই স্যাটেলাইট এবং টেরিস্টেরিয়াল এই এই ওয়েভটা বিদ্যমান। আসলে মাইক্রোওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটাকে বলতেছি স্যাটেলাইট আর একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল টেরিস্ট্রিয়াল। এগুলো এগুলো জাস্ট আমরা পার্থক্য করলাম, বিভাজন করলাম, জাস্ট এদের রেঞ্জের উপর ডিপেন্ড করে, পাওয়ারের উপর ডিপেন্ড করে, আর কিছু না। এগুলো হচ্ছে সবগুলো ওয়্যারলেস মিডিয়াম। এখন বাংলাদেশ সেনাবাহিনী বা অন্যান্য সেনাবাহিনী যে কোনো জায়গায় কিন্তু এখন এই স্যাটেলাইট ইউজ করতেছে। কিসের জন্য, আসলে এই স্যাটেলাইটটা আসছে কোথায় থেকে, আগে এই ধারণাটা কোথায় থেকে আসলো? আগে আসলো হচ্ছে ডিফেন্স থেকে। এই ডিফেন্স গুলোই তো আসলে চিন্তা করতো যে আমরা যুদ্ধক্ষেত্রে যদি না গিয়ে কোনো ধরনের ইনফরমেশন পাই আগে থেকে, তাহলে তো তাদেরকে খুব সহজে আমরা কি করতে পারবো, পরাজিত করতে পারবো। আসলে ওই জায়গা থেকেই আসলে এই যে তো আমরা যে আরপানেট ইউজ করতেছি, এর আগে কিন্তু ছিল হচ্ছে মিলিটারিদের একটা নিজস্ব নেট। তো যাই হোক, না যখন আমি নেটওয়ার্কে যাব তখন আস্তে আস্তে বলবো যে কেন এটা কোথায় থেকে আসলো। তো স্যাটেলাইটটা মূলত এরকমই যে ও ও তার কি করতেছে, জায়গাগুলো দেখতেছে। তো জায়গাগুলো দেখতেছে বা ছবিগুলো উঠাচ্ছে নির্দিষ্ট সময় পর পর। তো এটার জন্য অবশ্যই কি দরকার হবে, আমার ওয়েভ দরকার হবে, যেটাকে আমরা মাইক্রোওয়েভ বলতেছি। অর্থাৎ এটার লেন্থটা অনেক বড়। এটার লেন্থটা কত, মাইক্রোওয়েভ হলে হতে গেলে কত লাগবে, এগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু মাল্টিপল চয়েসে আসে যে মাইক্রোওয়েভের রেঞ্জ কত। 3 GHz থেকে 30 GHz কিন্তু, অথবা 300 MHz থেকে 300 GHz। এগুলো কিন্তু মনে রাখবা, একটু এলোমেলো হবে কিন্তু মনে রাখবা আর কি। এবার এবার আমরা দেখলাম যে, আমি একটু সামারি করি তাহলে। আমরা প্রথমে দেখলাম হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন করার জন্য আমাদের মিডিয়াম দরকার, তার মধ্যে একটা হচ্ছে ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। ওয়্যার্ড এর মধ্যে দেখলাম হচ্ছে কোএক্সিয়াল কেবল মানে ডিশেল লাইন, তারপর দেখলাম হচ্ছে ফাইবার টু স্টেট পেয়ার কেবল অর্থাৎ ক্যাট 6, আমরা নেটের লাইন যেভাবে দেই সেটা। এরপরে আসতেছে হচ্ছে
ফাইবার অপটিক কেবল। এরপরে আমরা আসলাম হচ্ছে ওয়্যারলেস রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ দিয়ে মনে করো রেডিওর যে ফ্রিকোয়েন্সি, আবার টেলিভিশনের যে ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা দেখতে পারবো বা ধরতে পারি এই চ্যানেলগুলো। এরপর যদি আরেকটু বেশি হয়, সেটাকে আমরা বলবো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের ভিতরে আমাদের স্যাটেলাইট বিদ্যমান। এই তো। এখন দেখো ওয়্যারলেস নেটওয়ার্কের কেন দরকার, ওই যে আমি বললাম, আমার আমার একটা উদাহরণ দিলাম যে কেবলের কোনো ঝামেলা নাই। এই দেখো এখানে ধরো আমি 5টা কম্পিউটার ইউজ করতেছি, 5টা না, মনে করো একটা মোবাইল আছে, একটা ল্যাপটপ আছে, একটা ডেস্কটপের কথা বাদ দিলাম, ধরো আহ আর কারো 3টা, আচ্ছা ওটা বাদই দিলাম, সব বাদ দাও। মনে করো আমি যখন কোনো স্যারদের যখন কম্পিউটার আমাকে ঠিক করার জন্য দেয়, মনে করে দিছে, তখন আমি বললাম যে স্যার আগে আমাকে আমার কাছে পাঠান কম্পিউটার। তো এখন আমার ওখানে লাইন আছে মাত্র একটা। এখন আমি কি করব, একটা লাইন, তাহলে আমার এখান থেকে লাইন বাইর করে আমারটাকে কানেক্ট না করে ওই ওনার কম্পিউটারে আগে কানেক্ট করে দেই, এগুলো ঝামেলা না? আর যদি আমার কাছে ওয়্যারলেস যদি কমিউনিকেশন থাকতো, অর্থাৎ যদি একটা রাউটার থাকতো, রাউটার কি জিনিস এগুলো আসতেছি আমরা পরে দেখবো। এখন যদি রাউটার থাকতো, তখন আমি কি করতাম, যে তাদের সাথে আমি ওয়্যারলেস বা ওয়্যার ছাড়াই তাদের সাথে আমি কানেক্টেড হয়ে যেতে পারতাম। তখন আমার ওই ম্যাডাম বা স্যার যে পিসিটা দিচ্ছে, ওই পিসিতেও আমি নেট চালাইতে পারতাম, আবার আমার পিসিতেও আমি নেট চালাইতে পারতাম। এখন এটা যদি ওয়্যারলেস হয় তখন আমি পারতাম। এখন ওয়্যার্ড হলে কি করতে হবে, আবার একটা লাইন থেকে সুইচের মাধ্যমে আরো 4টা লাইন বের করে, আবার 4টা তারের দুই পাশে 2টা কানেক্টর আবার পাঞ্চ করে সেট আপ দিয়ে, তারপরে 3টা কম্পিউটার আবার কানেক্ট করতে হতো। এবং তারগুলো যাইতো না, কখনো পায়ের সাথে মনে করে পেঁচায় পড়তো, কত ঝামেলা। তো এই সমস্ত ঝামেলার কারণে আমরা আসলে ওয়্যারলেস নেটওয়ার্কটা তৈরি করি। আর ওয়্যারলেস নেটওয়ার্কটা আরো সবচেয়ে বেশি ইফেক্টিভ দরকার হয় যখন মনে করো যে এই বিশাল মাঝখান দিয়ে কোনো বাধা আছে, ব্যারিয়ার, সেটা নদী হতে পারে, পাহাড় হতে পারে, বনাঞ্চল হতে পারে। তখন তুমি পাস করবা কিভাবে সিগন্যালটাকে? এই তখন আমাদের ওয়্যারলেস মিডিয়ামটা খুব দরকার। আবার এখন সবার হাতে হাতে ধরো মোবাইল টেকনোলজি চলে আসছে, এখন মোবাইলের মধ্যে তুমি কিভাবে কানেক্ট করবা, তখন আমাদের আসলে ওয়্যারলেস দরকার। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে ওয়্যার্ড এবং ওয়্যারলেস আমরা মিডিয়াম দেখলাম। এখন আমরা কোথায় যাচ্ছি বা কোথায় প্রবেশ করতেছি? প্রথমে দেখো আমরা কিন্তু কমিউনিকেশন করলাম। কমিউনিকেশন করতে গেলে বুঝলাম যে আমি আমার বন্ধুর কাছে চিঠি পাঠাবো, তাহলে অবশ্যই আমি সিলেক্ট করলাম যে হ্যাঁ আমি একজন সেন্ডার। তাহলে কিভাবে পাঠাবো মেসেজটা? তাহলে অবশ্যই আমার মিডিয়াম দরকার হবে। এই মিডিয়াম দেখলাম, তো মিডিয়ামের ভিতরে দেখলাম 2 প্রকার মিডিয়াম আছে, একটা তার আর একটা তারবিহীন। তারের ভিতরে দেখলাম 3 প্রকার, আর তারবিহীনের ভিতরে দেখলাম মোস্ট মেজর দেখলাম 2 প্রকার। একটাকে বলতেছি রেডিও ওয়েভ, আর একটাকে বলতেছি মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সিটা কম, মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সিটা আরো বেশি, এবং এর কাভারেজ এরিয়াটাও অনেক বেশি, কিন্তু রেডিও ওয়েভেরটা কম। আর রেডিও ওয়েভের ভিতরে রেডিও আছে, যেমন আমরা এখন রেডিও বিভিন্ন ধরনের চ্যানেল, মোবাইলেও তো আছে এফএম রেডিও নাকি আরো কি কি আছে, আর টেলিভিশন তো আছেই। এরপরে আমরা যখন ওয়্যার্ডে আসলাম, ওয়্যার্ডে দেখলাম যে ডিশের লাইনের মাধ্যমে আমরা আগে ডিশের লাইনগুলো নিতাম, অর্থাৎ সিগন্যাল গুলো পাস করাইতাম। এরপরে আমরা টু স্টেট পেয়ার দিয়ে আমরা নেটের লাইন দিতেছি। এখন দূর দূরান্তে আমরা ডেটাগুলোকে ট্রান্সফার করার জন্য ফাইবার অপটিক কেবল ইউজ করতেছি। এই হলো আমাদের ওয়্যার্ড। আর ওয়্যারলেস বললাম যে অল্প জায়গার ভিতরে একরকম হবে, বৃহৎ জায়গার মধ্যে একটু বেশি রেঞ্জ হবে। এবার আমরা দেখবো যে আসলে এখন আমরা ওয়্যার্ডের ভিতরে আসছি। এখন ওয়্যার্ডের কানেকশন যদি আমি দিতে চাই, সেটা ফাইবার অপটিক কেবল হোক, ইথার কি বলে টু স্টেট পেয়ার কেবল হোক, আর কোএক্সিয়াল কেবল হোক, যেটাই হোক না কেন, এই তারটা এসে কোথায় লাগবে? আমার ডিভাইসের অবশ্যই কম্পিউটারে আসবে। তো কম্পিউটারে আমরা শুধু জাস্ট অনলি কি দেখি, একটা RJ45 কানেক্টরের একটা পোর্ট দেখতে পাই, RJ45। আর টেলিফোনের ক্ষেত্রে RJ11। তো এখন এই 45টা আসলে কি বুঝাবে, ওখানে কি থাকবে, যেটাকে আমরা বলতেছি ইথারনেট। অর্থাৎ এটা নেটওয়ার্ক করার জন্য আমরা যে প্রোটোকল গুলো দেখে আসলাম, যে প্রোটোকল থাকতে হবে, সেন্ডার রিসিভার কি করবে না করবে, এরকম অনেক রুল থাকবে। এই রুল গুলো একসাথে কম্বাইন করে একটা হার্ডওয়্যার বেজ একটা কিছু তৈরি করে দিছে, সেটাকে আমরা বলতেছি ইথারনেট। এটা কি আসলে, নেটওয়ার্কটা গড়ে তোলার জন্য একটা আর্কিটেকচার, একটা ফ্রেম, একটা গঠন। যেমন আমি কোনো মেসেজটাকে পাঠাইতে চাচ্ছি, যদি বাস স্ট্যান্ডেই না থাকে, আমি সৈয়দপুর গিয়ে পাঠাবো কিভাবে, সৈয়দপুরে পাঠাবো কিভাবে?
মোবাইলের কথা বাদ দাও, একদম আগের অবস্থা চিন্তা করো, তাহলে আমাকে পায়ে হেঁটে যেতে হইতো সৈয়দপুর। তো সেরকম ওরা একটা কি করছে, প্ল্যাটফর্ম তৈরি করে দিছে যে হ্যাঁ বাস স্ট্যান্ড আছে, এইখান থেকে ঢাকা যায়, এখান থেকে সৈয়দপুর যায়, এখান থেকে খুলনা যাবে, তুমি যেখানে যেতে চাও সেখানে যাও। তো ঠিক তেমনি যে তুমি কি কি মিডিয়ামের মাধ্যমে, বা যে কোনো মিডিয়াম হতে পারে, ওয়ার্ড, ওয়্যারলেস, ওয়ার্ডের ভিতরে যে কোনো মিডিয়াম হতে পারে, যারাই মাধ্যমে তুমি ডেটাগুলোকে নিয়ে আসো না কেন, তুমি নেটওয়ার্কিং তো করবা। নেটওয়ার্ক, নেটওয়ার্কটা কি জিনিস আসলে বললাম না, আমি আসলে তো এখানে কমিউনিকেশনের ভিতরেই আছি, তো এই জন্য তবে ভুল হয়ে গেছে, নেটওয়ার্কিং এর ইয়েটা বলা লাগতো, এখন তো লাগতেছে। আমরা আসলে এখনো কমিউনিকেশনের ভিতরে আছি না, আমরা তো ডেটা কমিউনিকেশনের ভিতরেই আছি, এখনো কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং এর ভিতরে যাইনি, আমরা এখনো কমিউনিকেশনের ভিতরেই আছি। তো কমিউনিকেশন করতে গেলে আমাদের একটা নেটওয়ার্ক দরকার। এখন এই নেটওয়ার্কের মধ্যে এক ধরনের আর্কিটেকচার থাকে, যেটাকে আমরা বলতেছি ইথারনেট। এখন ইথারনেটের সম্বন্ধে একটু জানবো। এগুলো অত বেশি আসে না, কিন্তু জানার জন্য পড়বো আর কি। তা না হলে হবে কি, তোমার কাছে অস্পষ্টই থেকে যাবে যে কি জন্য কি ইউজ করতেছে। আচ্ছা, অনেক আগায় আসছি মেবি, ভালো, হোমে চলে গেছি একবারে। ইথারনেট, ইথারনেটে বললাম না যে বিভিন্ন ধরনের প্রোটোকল দেওয়া থাকে, বিভিন্ন ধরনের টপোলজি দেওয়া থাকে। আসলে টপোলজিটা কি? টপোলজিটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কম্পিউটার গুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে কি কোন কোন ভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, কানেক্টেড থাকার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। যেমন ধরো বাস স্ট্যান্ডটা একদম মিডলে পড়ছে, বা সাইডেই পড়ছে, যেখানেই পড়ুক না কেন, সবাই কোথায় আসতেছে? বাস স্ট্যান্ডের কাছে আসতেছে, বাস স্ট্যান্ডে এসে তার কাঙ্ক্ষিত বাসে উঠে চলে যাচ্ছে। এটা এক ধরনের। আর যদি এরকম হয় যে না, আমি সকাল থেকে বের হয়েছি, সকালে বের হয়েছি আমার প্রতিষ্ঠান থেকে, সামনে এক জায়গায় যাব, যাওয়ার পরে তাকে বলবো যে ভাই তুমি ওই অমুক জায়গায় গিয়ে আমার মেসেজটা পৌঁছাই দিও, তাহলে আমি আর গেলাম না, সে গেল। ও আবার গিয়ে বলতেছে ভাই আমার তো কাজ শেষ, তুমি তাহলে তারপরের জনের কাছে ডেটাটা দিয়ে আসিও। তো এই ধরনের এক ধরনের কমিউনিকেশন হতে পারে, যেগুলো আমরা দেখবো, যেটাকে আমরা বলতেছি রিং টপোলজি। আর আমরা সাধারণত সুইচের মাধ্যমে যে টপোলজি ইউজ করি, যেটাকে আমরা বলতেছি স্টার টপোলজি। যেমন আমাদের প্রতিষ্ঠানে যে টেকনোলজিটা আছে, বা তোমরা কলেজে যে যেভাবে নেট ইউজ করতেছো, ওই সবগুলোই আছে আসলে আমাদের স্টার টপোলজির মধ্যে। দেখবো যে কেন্দ্রীয় একটা ডিভাইস আছে, এই ডিভাইস থেকে সবাই কানেক্টেড হচ্ছে, অর্থাৎ আমরা সবাই ওই কেন্দ্রীয় ডিভাইসটার উপরে নির্ভরশীল। যখনই ওই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে, তখনই আমরা ডিসকানেক্টেড হয়ে যাব। তো এগুলো পরে দেখবো আরো, আমি জাস্ট শুধু দেখতেছি এখানে ইথারনেটটা কি জিনিস, কেন দরকার। এই ইথারনেটের ভিতরে অনেক কিছু বলা থাকে, ক্যারিয়ার সেন্স, মাল্টিপল অ্যাভয়েডেন্স, কলিউশন, আর ডিভিশন না কি জানি, এটা আমি ভুলে গেছি আর কি। ক্যারিয়ার সেন্স মনে করো, ডিটেকশন মনে হয় স্যার। আচ্ছা এটা দেখবো এখন, আমাদের পরে আছে ইনশাল্লাহ, দেখবো এখন। তো এখানে হচ্ছে কি, যখন এই যে আমি কথা বলতেছি তোমরা সবাই শুনতেছো, কোনো কলিউশন আসতেছে না, তো মেশিনকে তো বুঝাইতে হবে, মেশিনকে এটাই বুঝায় ওই ইন্টারনেটের ভিতরেই যখন কেউ অ্যাক্সেস করে, তখন আর কেউ অ্যাক্সেস করতে পায় না, তাকে কোথায় পাঠাই দিবে? ওয়েটিং টাইমে পাঠাই দিবে। মনে করো তোমরা ফেসবুকে একজনকে কল দিছো, আবার আরেকজনকে কল দিলা, মানে তোমাকে আরেকজন কেউ কল দিল, তখন কি হবে? তাকে বলবে যে ইজ নাও ইন অ্যানাদার কল, মানে সে আরেকজনের কলের মধ্যে আছে, তাকে ওয়েটিং স্টেটে রেখে দিছে। তো এই কাজগুলো আসলে কে করতেছে? আমাকে ওই ইন্টারনেটের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা করতেছে, অর্থাৎ হার্ডওয়্যারটা করতেছে। এবং ওই হার্ডওয়্যারের ভিতরে আমাদেরকে এই ধরনের মেথড গুলো বলে দিচ্ছে যে কি কি করা যাবে, কি কি করা যাবে না। ওই হার্ডওয়্যারটাকে জাস্ট ইন্টারেক্টিভ করতেছি আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা ফেসবুক হইতে পারে অ্যাপস দিয়ে, বা মেসেঞ্জারের অ্যাপস দিয়ে করতে পারতেছি, বা গুগল টকের মাধ্যমে করতেছি এগুলো। কিন্তু আমার ভিতরে নেটওয়ার্কের স্ট্রাকচার হিসেবে আমার ইথারনেটটা খুবই জনপ্রিয়, এটা খুবই কার্যকরী, এবং অনেক ধরনের ফাংশন এখানে আসছে। এর সুবিধা কি এগুলো দেখে নিবা। ইথারনেটের ভিতরে অনেক বৈশিষ্ট্য থাকে, একটা 10 বেজ ইথারনেট, 10 বেজ টি, এগুলো অনেক টাইপের আছে, 10 বেজ 5, 10 বেজ 2, এগুলো অনেক টাইপের আছে। এটা ডুয়েটে অ্যাডমিশনে দিত, দেয় আর কি, কিন্তু আমি আমি আসলে এখনো ইয়েতে পাইনি চাকরির জন্য। তো তোমরা এটা পরে পড়বা, পরে পড়বা। আর এগুলো আসলে লাগে না, এগুলো কেন, এগুলো শুধু শুধু দিছি কারণ অনেকে মনে করবে যে ওই বইয়ে আছে আমার বইয়ে নাই। আসলে এত পড়া লাগে না, অল্প একটু পড়লেই হয়। কিন্তু সবাই বলে যে না আমার বই মনে হয় কম হয়ে যাবে, এই জন্য দিয়ে দিয়ে রাখছি, এটা পড়ার দরকার নেই। ট্রান্সমিশন মিডিয়াম কি জিনিস? যে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠানোর জন্য যে মিডিয়াম ব্যবহার করবো, সেটাকে ট্রান্সমিশন মিডিয়াম বলবো। তো ইলেকট্রনিক মিডিয়াম গুলো কি কি? রেডিও, টেলিভিশন, ফাইবার অপটিক, ফিল্ম, ফ্যাক্স মেশিন। ফ্যাক্স মেশিন দেখছো মনে হয় অনেকে, আমাদের অফিসেও আছে।
স্যাটেলাইট, টেলিফোন, টেলিগ্রাফি। আচ্ছা, এগুলো পারবা। আর এখানে ইম্পর্টেন্ট এটা পড়বা, বিট রেট এন্ড বার্ট রেট অনেক সময় পার্থক্য দেয়। বুয়েটে কিন্তু খুব মজার, খুব মজার পার্থক্য যে দিবে তোমাকে, যে পাঁচটা পাঁচটা পার্থক্য দিতে হবে নট নেসেসারি। তুমি যদি সুন্দরভাবে দুইটা লজিক্যাল পার্থক্য দাও তাহলেও তুমি ফুল মার্কস পাবা। বুয়েটে পরীক্ষা দিয়ে খুব মজা পাওয়া যায়, পরে বুঝবা কিছুদিন পরে, পরে শুধু চাবা যে না আমার জন্য পরীক্ষাগুলো সব বুয়েটেই হয়, কারণ ওটা এক টাইপেরই হবে। ওখানে পরীক্ষাগুলো দিয়ে মজা পাওয়া যাবে এই জন্য, কারণ তোমার প্রিপারেশন গুলো একই রকম হবে বারবার। তবে নন ভালো করতে হবে, নন ভালো না করতে পারলে কাজ হবে না। আচ্ছা, এটা পড়লাম। এবার আসি আমরা ব্যান্ডউইথের ভিতরে। আমাদের খুব কমন একটা নাম আছে হচ্ছে ব্যান্ডউইথ। আমরা প্রথমে কি করলাম, কমিউনিকেশনটাকে বেছে নিলাম ওয়্যার্ডের ভিতরে। আমরা এখনো কিন্তু ওয়্যারলেসের ভিতরে যাই নাই, বা ওয়্যার্ডের ভিতরেও কিন্তু যাই নাই। আমরা জাস্ট কি করলাম যে ওয়্যার্ড হোক আর ওয়্যারলেসই হোক, তোমাকে অবশ্যই কি দিতে হবে, ব্যান্ডউইথ দিতে হবে। তা ব্যান্ডউইথটা কি জিনিস? একক সময়ে, প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়, সেই পরিমাণ বিটকে ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ডউইথ বলে। অর্থাৎ আমরা যে ডেটাকে ট্রান্সফার করতেছি এটার স্পিড মানে গতিটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তো তো এই ব্যান্ডউইথের উপরে ভিত্তি করে কিন্তু আবার নেটওয়ার্কিং কে কিন্তু আবার এই কমিউনিকেশনকে বিভক্ত করা যায়, যেটাকে বলতেছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। খুব ইম্পর্টেন্ট এখানে, এখানে তোমাকে বলবে যে ন্যারো ব্যান্ড কত থেকে কত, ভয়েস ব্যান্ড কত থেকে কত, এগুলো আসে কিন্তু। ব্রডব্যান্ড কতর মধ্যে থাকলে এটাকে ব্রডব্যান্ড বলবো, মিনিমাম 1 Mbps যদি থাকে তাহলে এটাকে আমরা ব্রডব্যান্ড বলি। কেন কি 1 Mbps? আসলে ডেটা ট্রান্সফার করতেছি তার গতিটা, গতি। আমি যে ডেটাটা ট্রান্সফার করতেছি, তুমি সাইকেল দিয়েও যেতে পারো কমিউনিকেশন করার জন্য তোমার বন্ধুর বাড়িতে, তুমি মাইক্রোতেও যেতে পারো, বাইকেও যেতে পারো, বাসেও যেতে পারো। তো এই স্পিড গুলোকেই তুমি তুলনা করবা। তুমি যে কমিউনিকেশন করতেছো অবশ্যই তোমার গতিটা ফ্যাক্টর। অর্থাৎ তুমি যে মেসেজটা পাঠাচ্ছ এই মেসেজটা তোমার কত দ্রুত যাওয়া দরকার। মনে করো 10:30টার সময় তোমাকে পৌঁছাইতেই হবে, ওখানে যদি তুমি ওই মেসেজ না দিতে পারো, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন তুমি কি করবো, পায়ে হেঁটে যাবা? পায়ে হেঁটে গেলে তো পারবা না। হ্যাঁ, তুমি তো কমিউনিকেশনই করতেছো, কিন্তু পায়ে হেঁটে গেলে তো হবে না। ঠিক তেমনি আমরা কমিউনিকেশন করতেছি কিন্তু এত ডিলে, তখন তোমার আর মন চাবে না কমিউনিকেশন কম্পিউটারের সামনে বসে থাকতে। এখনই আমাদের নেট ব্রাউজ করলে যদি একটু স্লো হয় আর ভালো লাগে না। তো ব্যাপারটা এটাই, ব্যান্ডউইথ একক সময়ে যে ডেটাটা আমরা পাঠাবো, অথবা তোমরা মনে রাখো যে স্পিড, গতিটাই হচ্ছে ব্যান্ডউইথ। ন্যারো ব্যান্ড কত, 45 BPS থেকে 300। আর ভয়েসটা হচ্ছে 1200 BPS বা 1.2, কি বলা যায় এটাকে, KBPS। 1.2, আচ্ছা ওই এত মনে রাখার দরকার নেই। 1200 BPS থেকে 9600, অর্থাৎ 9.6 KBPS। তাহলে 1.2 বলতে পারবা, 1.2 KBPS থেকে 9.6। এগুলো আসে কিন্তু অনেকবার আসে, অনেকবার আসছে, আমিও পাইছি। এবার দেখো ওয়্যারলেস, আমরা এটাতে কিসে আসলাম, আমরা ওয়্যার্ডে থাকলাম, ওয়্যার্ড থেকে এখন আসলাম ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা দরকার। এরপরে এসে গেছে হচ্ছে ওয়্যারলেস এর মধ্যে। ওয়্যারলেস এর মধ্যে একটা অ্যাক্সেস পয়েন্ট থাকে। এই অ্যাক্সেস পয়েন্টটাকে, এটাকে আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি বা করতে পারি, সংজ্ঞায়িত করি। একটাকে বলতেছি মোবাইল নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হটস্পট। তো মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসবে, দেখবো এখন আমরা। আর হটস্পটটা কি জিনিস এটা, তোমরা তোমাদের ল্যাপটপটাকে হটস্পট বানাইতে পারো না, মোবাইলটাকে হটস্পট বানাইতে পারো না? পারবা কিন্তু। জি স্যার, পারি স্যার। ওই ঠিক এই জিনিসটাই, এগুলো কিন্তু তোমরা আমার থেকে ভালো পারবা আর কি। এগুলো অন্যান্য ছেলেরা এখন ইউজ করতেছে কিন্তু বুঝে না অনেকে। এখন আমরা ইউজও করব আবার বুঝবো আবার। এখন এই হটস্পটের মধ্যে কি কি থাকবে এখানে, এটা আসলে কি এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা কি করে, অ্যাক্সেস পয়েন্ট, একজনকে অ্যাক্সেস করবে অলওয়েজ। এই অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সরবরাহ করে, এটাকে আমরা বলতেছি হটস্পট। এবং এর একটা দূরত্ব থাকবে, এবং এর প্রযুক্তির একটা নাম থাকবে, এবং এটার রেট হচ্ছে 1 Mbps। তো এই বৈশিষ্ট্যগুলো পড়বা, পার্থক্যগুলো পড়বা, সুবিধা অসুবিধা পড়বা। তো তোমরা একটু টেকনিকে পড়বা,
যদি পার্থক্যগুলো পড়তে পারো তাহলে তোমার সুবিধাও হবে, বৈশিষ্ট্যও হবে, অসুবিধাও হবে, সবই পারবা। বা ওয়াইফাই কি জিনিস বর্ণনা দাও, তাহলেও এই একই জিনিস দিবা, অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ একসাথে 4টার অ্যান্সার হবে। তো আমরা এখন কোথায় আসছিলাম? এতে হটস্পটের মধ্যে আসছি। এরপরে আমরা দেখলাম ওয়াইফাই। তো ওয়াইফাই কোনটা আসলে? ওয়াইফাইটা হচ্ছে একটা লোকাল ল্যানের মতো। লোকাল ল্যান হচ্ছে, তোমরা হোস্টেল তো মনে হয় সবাই থাকছো। ধরো হোস্টেলে তোমরা তোমরা মেবি হোস্টেলে সবাই ছিলা। তো হোস্টেলের ভিতরে ধরো 2টা রুমে তোমরা কমিউনিকেশন করবা, বারবার শীতের বেলা খুব ঠান্ডা, চাদর মুড়াই আছো, উঠতে মন চাইতেছে না। এখন বন্ধু চাচ্ছে তোমার কাছে একটা ডকুমেন্ট চাচ্ছে, এখন এই পেন ড্রাইভে এসে তোমার কাছ থেকে নিয়ে যাবে? কি দরকার? কোনো দরকার নেই। তুমি তাকে কি করে দিলা, একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসলা। ধরো ইন্টারনেটের লাইন দিয়ে একটা নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসলা, নিয়ে আসার পরে তুমি তাকে তার মেইলের মাধ্যমে সেন্ড করে দিলা। এটাই তো। তো এই কাজটাই যখন তুমি তার ছাড়া করবা, অর্থাৎ তোমারও মোবাইল আছে, ওরও মোবাইল আছে, বা তোমার ল্যাপটপ আছে, তোমার বন্ধুরও ল্যাপটপ আছে, তোমরা 4জন ছিল একসাথে, 4জনের 4টা ল্যাপটপ বা ডেস্কটপ না, এখন অবশ্য ডেস্কটপে ওয়াইফাই সাপোর্ট করার মতো ডিভাইস দিচ্ছে, আগের গুলোতে নাই, এখন আছে। কিন্তু নেক্সট এই এখন জেনারেশন গুলো যেগুলো আসতেছে সেগুলো ডেস্কটপ দিয়েও ওয়াইফাই অ্যাক্সেস করা যায়। ধরো দুই রুমে তোমরা 8জন আছো, এখন জাস্ট ওখানে একটা ওয়্যারলেস রাউটার দেয়া আছে। এই রাউটারকে অ্যাক্সেস করে তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতেছো, রাউটার অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে দিয়ে তুমি কি করলাম, মেইল ওপেন করলাম, মেইল ওপেন করে তুমি তোমার বন্ধুকে অ্যাটাচমেন্টটা সেন্ড করে দিলা। তো এখানে কি কোনো প্রকার তার ইউজ করছো? কোনো প্রকার তার ইউজ করো নাই। তখন ওইটুকুই বলবে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে ল্যান। তো ল্যান আমরা সাধারণত টুইস্টেড পেয়ার কেবল এর মাধ্যমে কানেক্টেড করি। তো যখনই আমরা ওটাকে ওয়্যারলেসে নিয়ে আসবো তখনই সেটা হয়ে যাবে ওয়াই ম্যাক্স। তখনই সেটা কি হয়ে যাবে? ওয়াই ম্যাক্স। আর এখন মনে করো তুমি একটা ডেটা সেন্ড করতেছো, রংপুরে বসে আছি আমি, এখন মনে করো যে ফর এক্সাম্পল আমি চট্টগ্রামে ডেটাটাকে পাঠাইছি, অবশ্যই ইন্টারনেট ইউজ করে, তখন কিন্তু আমার এই ওয়াই ম্যাক্সটা হবে না। তখন আমাকে কি করতে হবে? অনেক দূরে ডেটাটাকে পাঠাইতে হবে, এরকম অনেক রাউটার হয়ে হয়ে ঘুরে 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 পরে লাস্টে আমার চট্টগ্রামের ওখানে লাস্ট ধরো একটা রাউটার হয়ে তারপরে কানেক্টেড হবে। তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াই ম্যাক্স, মানে অনেক বড় জায়গায় তুমি ডেটাটাকে পাঠাচ্ছ। এই ওয়াই ম্যাক্সটা আসলে কোথায় দরকার হয়? এই ওয়াই ম্যাক্সটা দরকার হয় এই যে তোমাদেরকে আমি ওয়্যারলেস মিডিয়াম সম্বন্ধে বলার সময় বললাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে আমাদের ওয়্যারলেস মিডিয়াম গুলো দরকার, তা হলো ধরো কোনো বেরিয়ার থাকে, সেটা বড় কোনো নদী অথবা কোনো পাহাড় পর্বত থাকে, গিরিখাত আছে, যাওয়া যায় না, সিগন্যালটাকে লাইনগুলো দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, অথবা মনে করো যে খুব দুর্গম এলাকা, আহ কি বলে এটাকে, ভ্যালি বলে নাকি, পাহাড়ের উপত্যকা উপত্যকা যেটা থাকে সেটাতে, এই সমস্ত জায়গায় তখন কিন্তু আমরা ওয়াইম্যাক্স ইউজ করি। যেমন ওয়াইম্যাক্স বাংলা লায়ন এটা এখন বন্ধ হয়ে গেছে, ও সার্ভিস মানে ভালো আসতেছে না। এখন সবাই মোবাইলের মধ্যে সিম ঢুকাই দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে, তখন এই বাংলা লায়ন কি হয়েছে আর কি, মানে ব্যবসা গুটাই দিয়ে চলে গেছে আর কি। তো এই ওয়াইম্যাক্স কি করতেছে, জাস্ট একটা বৃহৎ আমাকে একাধিক ল্যান গুলাকে কানেক্টেড করে একটা ইন্টারনেট তৈরি করতেছে। ইন্টারনেট, ইন্টার ডিভিশন মানে কি, আর ইন্ট্রানেট এটা মানে কি? ইন্টার মানে যেখানে সবাই সব জায়গা থেকে আসতে পারবে। ধরো তোমরা এখন ইন্টারসিটি বলতেছি, ইন্টারসিটি ট্রেন। তো ইন্টারসিটি মানে কি, আমার এক সিটি থেকে আমি আরেক সিটিতে যাইতে পারতেছি। আর ইন্ট্রা যদি হইতো তাহলে, যেমন সিটি বাস বলতেছি, শুধুমাত্র সিটির ভিতরে চলবে। এই সিটিটার মধ্যখানে হোক বা মিডিলে হোক বা যেখানে ধরো যে খুব উন্নত, ওই জায়গা থেকে সব জায়গায় যাবে কিন্তু সিটির ভিতরেই থাকবে। এটাকে আমরা বলতেছি ইন্ট্রা, মানে নিজেদের ভিতরে। আর ইন্টারনেট, ইন্টারনেট তখনই বলতেছে যখন আমি এই একাধিক রাউটার গুলোকে নিয়ে, অনেকগুলো নেটওয়ার্ক গুলো নিয়ে যখন একটা নেটওয়ার্কে পরিণত করতেছি, পুরোটাকে তখন বলতেছি আমরা ইন্টারনেট। তো যখন বৃহৎ এরিয়া বোঝাবে তখন ওয়্যারলেস এর ক্ষেত্রে হয়ে যাবে ওয়াই ম্যাক্স। তো ছোট নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াই ম্যাক্সটাকে আমরা বলতেছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে ওয়ান, অথবা
ম্যান একই জিনিস, মেট্রোপলিটন এরিয়া। অথবা তুমি এটাকে যদি আরেকটু বড় করবা তাহলে হয়ে যাবে ইন্টারনেট। তো এটা কিন্তু আমাদের অবশ্যই কি থাকে, তারের মাধ্যমে কানেক্টেড থাকে। যেমন যখন যেমন তোমরা ইন্টারনেটের কানেকশন নিছো, তার দিয়ে তো নিছো বাসায়, যে তোমাকে সার্ভিস দিছে সেও কিন্তু অন্য জায়গা থেকে তার দিয়ে নিয়ে আসছে। তো যখন আমরা একটা শহর থেকে আরেকটা শহরকে কানেক্টেড করলাম তখন সেটা হয়ে গেল কি, ওয়ান হয়ে গেল। এই ওয়ানটাকে মূলত আমরা ইন্টারনেট বলতেছি। তো যখন আমরা কোনো তার ব্যবহার করব না তখন সেটাকে আমরা ওয়াই ম্যাক্স বলবো। তো আশা করি মনে হয় বুঝতে পারছো, আর এগুলো দেখবা আর কি। আর আজকে খুব থিওরিটিক্যাল কথাবার্তা হচ্ছে, আর একটু পরে শেষ করে দিই। দেখো কানেক্টিভিটি ডিভাইস, এখন যে আমি তোমাকে আমার সাথে যে আমি কানেক্ট থাকবো, কোথায় কানেক্ট থাকবো, ইন্টারনেটের ভিতরে কানেক্ট থাকবো, তখন অবশ্যই কিছু ডিভাইস দরকার হবে। কি কি? রিপিটার একটা এক ধরনের ডিভাইস থাকতে পারে, হাব এক ধরনের ডিভাইস, সুইচ, ব্রিজ, রাউটার, গেটওয়ে, নিক কার্ড, এই ইথারনেট যেটা আমরা বলে আসলাম, এই কার্ড ছাড়া ইন্টারনেট হবে? ও তো তোমাকে নেটওয়ার্কিং করার একটা স্ট্রাকচার দাঁড় করায় দিছে, যে তোমার ডেটাগুলো আসবে, তোমার ডেটাগুলো যাবে, ডেটাগুলো জমবে, তোমার কথা শুনবে, তুমি অন্যের কথা শুনবা। এই ধরনের সব প্রোটোকল গুলো দিয়ে একটা কার্ড তৈরি করছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা যদি না থাকে সেটা পাবা। আর মডেমটা কি? মডেমটা হচ্ছে ধরো ইন্টারনেট চালানোর ক্ষেত্রে সিগন্যাল গুলোকে তোমার কনভার্ট করার দরকার হয়। তো কনভার্ট না করলে তো আমি এটা করতে পারবো না, তখনই আমার এই ডিভাইসটা দরকার হবে। আর রাউটার কেন দরকার হবে? রাউটার অবশ্যই ইন্টারনেটটাকে সাপ্লাই দিবে। তো সুইচটা কেন? এই যে বললাম একটু আগে, আমার রুমে মনে করো একটা লাইন আসছে, কিন্তু এই মুহূর্তে দেখা গেছে আমি আরো সিনিয়র স্যারদের 3টা কম্পিউটার নিয়ে আসছি, 3জনেরই এট এ টাইম মনে করো ওপেন করে কম্পিউটার ব্রাউজ করা দরকার, নেট নেট ব্রাউজ করা দরকার। তখন আমি কি করব, জাস্ট একটা লাইন থেকে আরো 4টা লাইন বের করব, এই 4টা লাইন দিয়ে আবার 4টা পিসিতে কানেক্ট দিব, তখন আমাদের সুইচ দরকার। আর হাব কি জিনিস? হাব সুইচের মতোই একই। যেমন ধরো তোমরা এখন ইউজ করো আর কি, ধরো এখন ল্যাপটপের ইউএসবি পোর্ট হচ্ছে মাত্র 2টা দেয়, আগে আমাদের সময় 4টাও দিত। এখন হয়তো বা ম্যাক্সিমাম পাবা 2টা অথবা একটা পাবা। তাহলে তোমরা কি করবে? এখন একটাতে তুমি মাউস দিবা, একটাতে কিবোর্ড দিবা, আর একটাতে ধরো পেন ড্রাইভ দিবা। তো তোমার পোর্ট আছে তো মাত্র 2টা, তখন তুমি কি করবা? বাজার থেকে গিয়ে বলো না যে আমাকে একটা ইউএসবি হাব দেন। তো ওখানে কয়টা পোর্ট থাকে? টোটাল 4টা পোর্ট থাকে। তো একটা তুমি কানেক্ট করো কম্পিউটারে, আর বাকি আরো 3টা পোর্ট থাকে। এই পোর্টে ধরো একটাকে তুমি প্রিন্টারের লাইন দিতে পারো, একটাকে তুমি স্ক্যানারের লাইন দিতে পারো, অথবা পেন ড্রাইভের লাইন দিতে পারো। তো এটাকেই বলতেছে হাব। তো এটার অসুবিধাটা কি? এটার অসুবিধাটা হচ্ছে যে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্টেই সিগন্যাল থাক আর না থাক, মানে যার দরকার হোক আর না হোক, সে সেখানে সিগন্যাল পাঠাই দিবে, অর্থাৎ ব্যান্ডউইথটা অপচয় হবে। আর সুইচ করবে কি না? সুইচ না, সুইচ মানেটা কি আসলে? তোমার বাসায় যে অনেকগুলো সুইচ আছে, কেন সুইচ দিছে? কারেন্ট ফ্লোটা চলে আসছে তোমার রুমের ভিতরে, লাইট আছে, ফ্যান আছে, ডিম লাইট আছে। তুমি যদি সুইচ না দাও তাহলে ফ্যানও চলবে, ডিম লাইটও জ্বলে থাকবে, আবার লাইটও জ্বলে থাকবে সারাদিন সারা রাত। এই জন্যই তুমি সুইচ দিতেছো, যে তুমি সুইচের মাধ্যমে কন্ট্রোল করতেছো তাকে, যে না এখন আমার এটা দরকার নাই, এখন এটা দরকার আছে। কিন্তু হাবের ক্ষেত্রে এরকম না, ও লাইন দিয়ে দিবে, ডাইরেক্ট চলতে গেছে। তো এগুলো আমি আরো পরে বিস্তারিত বুঝাবো, আজকে জাস্ট একটু হালকা একটু মানে দিলাম আর কি, কারণ পরবর্তীতে এগুলো লাগবে তো, না হলে হবে না আর কি। যে কেন নেটওয়ার্কিং ডিভাইস দরকার, কেন কমিউনিকেশন ব্যান্ডউইথ দরকার, কেন আমাদের ওয়্যারলেস মিডিয়াম জানা থাকা দরকার, আবার কেন আমাদের ওয়্যার্ড দরকার, এগুলো জানা দরকার। এবং এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো জানতেই হয়। খুব কমন কমন কিছু কোশ্চেন থাকে। তো আজকে এই পর্যন্তই থাক। আর আমি এটা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, দেখি এখনই তোমাদের ডেটা স্ট্রাকচারটা দেয়া যায় কিনা। আসলে দিতে যাচ্ছি না কেন, মনে করো হুট করে এমন কিছু হয়ে গেল, আমি বুঝতে পারলাম না, তোমরা ডাউনলোড করে নিলে, এখন তোমাদের কাছে থাকলো সেটা সমস্যা না আমার, কিন্তু তোমাদের কাছ থেকে যদি কখনো এটা হাতছাড়া হয়ে যায় অজান্তেই, তখন কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যাবে। সেজন্য অনেক সময় মন চায় মন চায় না, আর এটাকে প্রোটেক্ট করে প্রাইভেট করে তারপরে করে দিতে হয়। যদিও সময় খুব কম লাগে, কিন্তু তারপরেও তো বসতে হয়, তো বসে তারপরেও তো করে দিতে হয়, কিন্তু ওই বসারই তো সময় হয় না। এখন বাজে 11টা, তাহলে এখন বসতে হবে খাওয়া দাওয়ার পরে। তাহলে ঠিক আছে, আজকে এইটুকুই থাক। এরপরে আমরা দেখো নেটওয়ার্কিং পার্টে আসবো, অর্থাৎ আমরা সিলেবাসটা যে বললাম, ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, তার মধ্যে আমরা ডেটা কমিউনিকেশনটা দেখলাম। কালকে ইনশাল্লাহ আমরা কম্পিউটার নেটওয়ার্কিংটা দেখবো।
জাস্ট শুধু টপিক গুলো বলে যাইতেছি, কোন টপিক কি কাজ করে এগুলো আরো পরে দেখবো আমরা। কেন আইপি দরকার, কেন রাউটার দরকার, কেন আমাদের সুইচ দরকার, কেন আমরা মাল্টিকাস্ট করতেছি, কেন আমরা গ্রুপ গ্রুপ করতেছি, এগুলো দরকার আছে। ভিপিএন কেন তৈরি করতেছি, এগুলো সব আস্তে আস্তে ইনশাল্লাহ জানবো। তো আজকে কারো কিছু বলার না থাকলে, কোশ্চেন না থাকলে শেষ করে দেই। কারোর মনে হয় কোশ্চেন নাই স্যার। আমার মনে হয় শেষ করে দেওয়াই ভালো। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।